ইজ ইট লিগেল? ভিতরে তোমরা কাদেরকে রাজি করাইছো কিভাবে? আমার ফ্রেন্ড ছিল, ওরও সিমিলার একটা ব্যবসা ছিল, ওরও একটা স্ট্রাগল ছিল, এন্ট্রি পাওয়াটা ডিফিকাল্ট। আনঅফিশিয়ালি ইউ হ্যাভ মেড ইট লিগেল, অফিশিয়ালি ইট ক্যান নেভার বি লিগেল। আমি কোনো একটা প্রোডাক্ট আপনার বাসায় ডেলিভারি দিব। ডেলিভারির ব্যবসা কোনো নতুন ব্যবসার আইডিয়া না। পৃথিবীতে অনেক দিন ধরেই ডেলিভারির ব্যবসা চলতেছে এবং বলা যেতে পারে যে পৃথিবীর অনেক পুরানো ব্যবসার আইডিয়াগুলোর একটা হলো ডেলিভারির এই ব্যবসা। বাট আজকে যে ফাউন্ডারগুলো পিচ করেছে সেই ফাউন্ডারগুলোর ডেলিভারির ব্যবসাটা পুরোপুরি অন্যরকম। ওনারা ডেলিভারির এই দুনিয়ার ভিতরে খুব ইউনিক একটা প্রবলেম খুঁজে বের করতে পেরেছে। যেই প্রবলেমটা খুঁজে বের করার কারণে ওনারা মাত্র একটা মোটরসাইকেল দিয়ে লাখ টাকার ব্যবসা দাঁড় করায় ফেলছে। কিভাবে একটা মোটরসাইকেল দিয়ে ছোট্ট একটা জায়গায় দিনে মাত্র 6 ঘন্টা, তাও আবার রাতে কাজ করে একটা ব্যবসা দাঁড় করানো যায়, আপনারা জানতে পারবেন এই পিচের ভিতরে। চল শুরু করা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আশিক সিদ্দিকী নিলয়, এটা আমার ফ্রেন্ড জাহিদ আহমেদ ইফতি। আর আমার বিজনেসের নাম হচ্ছে কিছু লাগবে, যেটা বসুন্ধরাতে অবস্থিত, যেটা বসুন্ধরা বেসড। অ্যান্ড আমাদের বিজনেসটা হচ্ছে মেনলি একটা অনলাইন ডেলিভারি বিজনেস, যেখানে হচ্ছে যে আমরা রাতের 11টা থেকে ভোর 4টা পর্যন্ত, যে টাইমটাতে বসুন্ধরায় বেসিক্যালি কিছু পাওয়া যায় না, এভরিথিং ক্লোজ থাকে, ওই টাইমটাতে আমরা ফুড, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, ইভেন সিগারেট অ্যান্ড পার্সোনাল আইটেমস, যাদের হচ্ছে যে মেডিসিন ওর স্যানিটারি প্যাড যাই লাগতে পারে ইমার্জেন্সির জন্য, আমরা 4টা পর্যন্ত ডেলিভার করে থাকি। অ্যান্ড হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো মার্কেটিং ওর হচ্ছে যে মানে অনলাইন মার্কেটিং ওর ইয়াতে তেমন কোনো খরচ করিনি। আমরা জাস্ট হচ্ছে যে অফলাইনভাবে যেভাবে হচ্ছে যে লিফলেট দিয়ে বা হচ্ছে পরিচিতভাবে পেজকে যেভাবে প্রমোট করা যায় অর্গানিক্যালি, ওভাবে করেই আমরা 1300+ ফলোয়ার গেইন করছি। অ্যান্ড আমাদের রেগুলার বেসিসে 15 থেকে 20টা পার ডে অর্ডার থাকে, 5 আওয়ার্স বিজনেস আওয়ার্সে। অ্যান্ড আমাদের এর মধ্যে 90 থেকে 95% হচ্ছে যে রিপিটিভ কাস্টমার। ডেইলি আমাদের মিনিমাম 1জন থেকে 2জন রেগুলার নতুন কাস্টমার অ্যাড হয়। আর আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম 3টা জায়গায় হচ্ছে যে আমরা অর্ডারগুলো রিসিভ করি। আর ও হচ্ছে যে বিজনেসটা ম্যানেজ করে আমার ফ্রেন্ড। আমরা মেইনলি 2024 জুলাই থেকে এখন পর্যন্ত বিজনেসটা হচ্ছে কন্ডাক্ট করছি, অলমোস্ট 1 ইয়ার। আর শুরু থেকে আমার ফ্রেন্ড আমার সাথে আছে। ওর উপরে আমি ছেড়ে দিয়ে, ঢাকার বাইরে যেতে হলে ওর উপরে ছেড়ে দিই, ওই টেক কেয়ার করে পুরো বিজনেসের। আর আমি যখন থাকি আমি বাকি হিসাব কিতাব দেখি আর কি। আমি আমার বিজনেসের 20% ইকুইটির জন্য 10 লাখ টাকার আস্কিং চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য। এই জিনিসের কথা কিভাবে মাথায় আসছে বলেন তো, যে রাত্রেবেলার? মেইনলি ভাইয়া আমি হচ্ছে যে নর্থ সাউথের স্টুডেন্ট। আমি ল ডিপার্টমেন্টের 2023 নভেম্বরে আমি হচ্ছে গ্র্যাজুয়েট করি। সো 2019 থেকেই হচ্ছে যে আমি যখন আইব্লক থাকি বসুন্ধরায়, তখনই স্টুডেন্ট মানুষ তো ভাইয়া, রাত 11টার পর তো খিদে লাগেই বা কিছু না কিছু লাগেই। তো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা এমন যে রাত 11টার পর রিক্সাও থাকে না। আর আপনি যদি বাসা থেকে বের হবেন, বাসার দারোয়ান আপনার জন্য গেট খুলবে না। সো এমন কেউ নেও যে হচ্ছে যে আপনাকে ফুড বলেন বা হাবিজাবি যাই লাগবে এনে দিবে ইমার্জেন্সি কোনো কিছু লাগলে। তখন থেকেই আসলে 2019 থেকে প্ল্যান ছিল একটা, যে যদি এমন কোনো সার্ভিস থাকতো তাহলে খুব ভালো হতো, বা মাথার মধ্যে ঘুরতেছিল যে এরকম কিছু যদি করা যায়। বাট হচ্ছে যে এডুকেশনের দিকে ফোকাস ছিলাম, এই জন্য কিছু করতে পারিনি তখন। বাট যখন গ্র্যাজুয়েশন শেষ হলো, তখন এরপর চিন্তা করলাম যে না, যেহেতু চাকরি ক্ষেত্রে বাংলাদেশের এখন খুব খারাপ অবস্থা, প্লাস আমি যেহেতু ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, একটা ফার্মেই জয়েন করতে হবে, অনেক লম্বা একটা লেন্দি প্রসেস, 5-7 বছর থেকে দেন হচ্ছে যে ভালো একটা লয়ার হওয়া। পরে চিন্তা করলাম যে না, এই বিজনেসটা স্টার্ট করা যায়। দেন হচ্ছে যে আম্মুর থেকে ইনভেস্টমেন্ট নিলাম, নিয়ে দেন হচ্ছে যে আমি নেমে গেলাম। আম্মুর থেকে 2 লাখ টাকা, দেন হচ্ছে আব্বুর থেকে আরও 1000 নিয়েছি। আমি একটু অন্যকে বলার আগে, আমি নিজে বসুন্ধরা থাকি, ইটস বিন 4 ইয়ার্স, সো আই নো দ্য ইম্পর্টেন্স অফ দিস। আমার লাইফে অনেক অনেক ইম্পর্টেন্ট এই সার্ভিসটা। ইজ ইট লিগেল বসুন্ধরার ভিতরে? তোমরা কাদেরকে রাজি করাইছো কিভাবে? যে কোনো দিন মেনলি হচ্ছে যে ভাইয়া, আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বলি, আমি জানতাম এই কোশ্চেনটা আসবে, কারণ আমি জানি এগুলা নিয়ে আমরা অনেক ফেস করছি। হ্যাঁ, সো মেনলি হচ্ছে বসুন্ধরায় যদি আপনার রাত 11টার পরে কোনো ফিজিক্যাল লোকেশন অন থাকে, তাহলে হচ্ছে যে আপনার প্রবলেম হয়। আমাদের এটা তো অনলাইন বেসড, যার কারণে আমাদের প্রবলেম হয় না। আর ডেলিভারি দিতে গেলে হচ্ছে যে যেমন হয় যে ওই যে আটকায়, জি, যেটা হচ্ছে সাইকেল থাকলে আটকায়। বাট আপনার যদি বাইক থাকে, আর হচ্ছে যে বাট ডু দে নো তুমি একটা বিজনেসের পয়েন্ট, বিজনেস করার জন্য ফুড ডেলিভার করে? কারণ বসুন্ধরা যে সিকিউরিটি,
হ্যাঁ তারা জানে। যেগুলো ঘুরে আমার তারা হচ্ছে যে ভাই আনঅফিশিয়ালি পারমিশন আছে। ও এক্স্যাক্টলি আমার ওইটা জানা আনঅফিশিয়ালি ইউ হ্যাভ মেড ইট লিগ্যাল, অফিশিয়ালি ইট ক্যান নেভার বি লিগ্যাল। বিকজ আমার ফ্রেন্ড ছিল, ওরও সিমিলার একটা ব্যবসা ছিল, ওটার নাম হলো মানচিজ। অফকোর্স আমার নাম শুনছো, রাইট? সো ওর সাথে তো আমার রেগুলার কথা হচ্ছিল। ওরও একটা স্ট্রাগল ছিল যে বসুন্ধরায় এন্ট্রি পাওয়াটা ডিফিকাল্ট। বাট আপনি যখন বসুন্ধরার ভিতর থেকে ওখান থেকে অপারেট করবেন তখন হচ্ছে আপনার বাইরে তোমাদের নাম্বারস গুলো যদি বলো, সেলস নাম্বার। আমাদের হচ্ছে যে ভাইয়া পার মান্থ মিনিমাম 1,40,000 থেকে 1,60,000 টাকার মতো সেল হয়, যেটা হচ্ছে আমাদের 33 to 35% গ্রস প্রফিট থাকে। ওখান থেকে হচ্ছে যে আমি বিজনেসের কস্টিং প্লাস আমার 2 জন এমপ্লয়ি আছে, আমার ফ্রেন্ড প্লাস একজন ডেলিভারি ম্যান আছে, 2 জনের স্যালারি অ্যান্ড বিজনেসের কিছু কস্টিংগুলো বাদ দিয়ে আমার নেট প্রফিট থাকে 25 to 30,000 এর মতো। সো আবার আসি, লেটস সে 1.5 লাখ টাকার বিক্রি হয়, 1.5 লাখ টাকা তো প্রোডাক্ট বিক্রি হয়, রাইট? এভরিথিং, ফুড দেন কোল্ড ড্রিঙ্কস, সিগারেট যা আছে আমার মেনুতে সব কিছু মিলে আমার 1.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ওকে, 1.5 লাখ টাকা যদি বিক্রি হয় তার মানে দ্যাটস দ্য জিএমভি। ওখান থেকে তোমার মার্জিনটা কত পার্সেন্ট হয়? আমার 33 to 35% হচ্ছে। 3 থেকে 35% মার্জিন পাও? আমি যদি একটা হিসাব সুবিধা করার জন্য, সো আমি বসুন্ধরায় রাত্রেবেলা আমার কিছু একটা লাগবে, লেটস সে আমার মিস্টার টুইস্ট হ্যাঁ আমার একটা মিস্টার টুইস্ট লাগবে। এখন আমি কিছু লাগবেতে গেলাম, যে আমি কোথায় যাব? ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপের বাটনটাও অ্যাড করা আছে। সো পেজে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ করলাম যে আমার একটা ভাইয়া মিস্টার টুইস্ট লাগবে, কত টাকা বলেন। দেন হচ্ছে আমরা হচ্ছে যে কারেন্টলি যেহেতু আমাদের হচ্ছে যে ইনভেস্টমেন্ট কম, প্লাস আমরা হচ্ছে যে যেহেতু বাল্কে নিতে পারতেছি না, কম কোয়ান্টিটিতে আনতে হয়, সো আমরা ডিরেক্ট সুপার শপ থেকে জাস্ট হচ্ছে যে চিপস কোল্ড ড্রিঙ্কস আইটেমগুলো আমরা সুপার শপ থেকে আনতে হয়। সো আমরা কি করি, ওটা যেহেতু আমরা ভ্যাট দিয়ে কিনে আনতে হয় সুপার শপ থেকে, আমরা এমআরপি থেকে 10 এক্সট্রা রেট রেখে ওটা সেল করি, যে প্রাইসটা আমরা মেনুতে রাখি না। এটার উপরে কি ডেলিভারি কস্ট যুক্ত? না, ডেলিভারি কস্টটা আলাদা অ্যাড হয়। সো আমার মিস্টার টুইস্টের দাম যদি হয় 20 টাকা, হ্যাঁ, ওটা তাহলে আমি 25 টাকা। 25 টাকা আমি আপনাকে দিব, প্লাস plus ডেলিভারি 40 টাকা হচ্ছে আর delivery আপনি charge। ওই রাত 2টার সময় মিস্টার টুইস্টটা কোথা থেকে জোগাড় করবেন? আমার লোকেশন থেকে স্টক করা আছে, ওখান থেকে জাস্ট ডেলিভারি ম্যান আপনার অর্ডারটা রিসিভ হওয়ার পরে আপনি অ্যাড্রেস দিবেন, আপনার নাম্বার দিবেন। তোমরা তাহলে কয়টা প্রোডাক্ট স্টোর করতে পারো? আমার বাসার মধ্যে ফুড আইটেম যেগুলো আমরা সেল করি, রাইস আইটেম, গ্রিল, চাপ, ওগুলো ছাড়া যত প্যাকেটেড আইটেম আছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, এগুলো সব বাসায় স্টক করা। বাট আমি বুঝতেছি না তুমি কিভাবে এখানে 35% মার্জিন পাও, বিকজ তুমি যদি সুপার শপ থেকেই কিনে আনো, ওইটাকে আবার বিক্রি করো, তো একটা প্রোডাক্ট যেটা আমি সুপার শপ আমি থেকে হচ্ছে যে ওভারঅল আমার 1.5 লাখ টাকা যে সেলটা বলছে, ওখানে আমার ডেলিভারি চার্জ যেটা আসে ওটা শো অ্যাড করছে আমি। বাট তাও লেটস সে তুমি সুপার শপ থেকে কিনতেছো, তার মানে তুমি কিন্তু মাঝখানের একদম হাইয়েস্ট যে পয়সা দিয়ে কেনা যায় ওতে কিনছো ভ্যাট ট্যাক্স দিয়ে, তার মানে তোমাকে ওটা 30% মার্ক আপ করতে হবে টু সেল ইট। সো তুমি যদি একটা প্রোডাক্ট যেটা এমআরপি নিয়ে আমি ইউজ টু, আমি রেগুলার 20 টাকা বা 25 টাকা হাউএভার ইউজ টু, সেটা তুমি যখন 25 টাকার প্রোডাক্টকে তুমি যখন 35 টাকা চার্জ করবা, তখন মানুষজন প্যারা খাবে না? না, কারণ হচ্ছে যে ভাইয়া বসুন্ধরার মানুষ প্যারা খাচ্ছে না, কারণ রাতে বসুন্ধরার মানুষ 2টায় প্যারা খাবে না, রাত বা 2টায় 3টায় যখন পাচ্ছে, আপনার লাগবে এইটাই তখন আমার আপনার dream। লাগবে। কিন্তু তোমরা কেন হোলসেল থেকে নিচ্ছ না? হোলসেল থেকে নিচ্ছি না, ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে যে স্কিল নেই, তা আরো কমে কিনতে পারবে, যেটা হোলসেলে কিন্তু বেশি যে নিতে হয় এটা কিন্তু না, হোলসেল কিন্তু কমও দেয়। না এগেইন হোলসেল রেটে কিনতে হলে হোলসেলে কিনতে হবে। হ্যাঁ, এটা তোমার বোঝা কিন্তু যাচ্ছে। হোলসেল অল্প। রেটের জন্য তোমার জাস্ট ওই জায়গাগুলোয় যেতে হবে। যেমন আমরা আমাদের অফিসের জন্য বা ইভেন্ট করি, ওয়েফার থেকে শুরু করে চিপস কিনতে হয়। অবভিয়াসলি আমি এটা সুপার শপ থেকে কিনবো না, আমি এগুলা হয় টঙ্গী যাচ্ছি, নাহলে ডিসিসি যাচ্ছি, ডিল করতেছি, আমার 30 প্যাকেট লাগবে, 30 প্যাকেটই কিনি। হ্যাঁ, আমি যদি 100 প্যাকেট কিনতাম, আমি 11 টাকায় পারতাম, আমার 12 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট আমার 15 টাকায় কিনতে হচ্ছে না। সো ডিল করা যায়, ইউ নিড টু গো টু দোজ প্লেসেস, বাট সুপার শপ থেকে কিনে VAT যেটা দিয়ে। করতেছো ভ্যাট দিয়ে, ডাজন্ট মেক এনি বিজনেস সেন্স। মানে আমার কাছেও মেক সেন্স করছে না। এবং সেম জিনিসটা আমি যদি বলি, আমি টিস্যুর ক্ষেত্রে সেম জিনিসটা করতাম, ভাইয়া যেটা বলে, আমি কখনো টিস্যু রিটেল প্রাইসে কিনতাম না। আমি সবসময় যে এলাকায় থাকি ওই এলাকার টিস্যু ডিলার খুঁজে বের করতাম, তার নাম্বার থাকতো, আমি তাকে 6 মাসের একটা অর্ডার দিয়ে দিতাম, তা আমার বাসার জন্য সবসময় অর্ডার চলে আসতো, এবং আমি এটা থেকে আমার রিলেটিভদেরকেও টিস্যু দিতাম। ইট সাউন্ডস ফানি বাট ইট রিয়েলি সেভস আ লট অফ মানি। আরেকটা জিনিস অ্যাড করি, ইভেন ডিস্ট্রিবিউটাররা, প্রত্যেক দোকানে বড় বড় ডিস্ট্রিবিউটর থাকে, দে আর মোর দেন হ্যাপি একদম কম প্রফিটে তোমাকে বিক্রি করা, তুমি যদি একজন রেগুলার কাস্টমার হও। সো ডিস্ট্রিবিউটাররাও কিন্তু, কারণ একটা রিপিট কাস্টমার পাচ্ছে, রিপিট কাস্টমার, ইউ নিড টু গো টু দ্য মার্কেটস। হ্যাঁ, ওইটা ডিসিসি বা টঙ্গী থেকেও বেটার রেট পাবা। আমরা যে কোনো কাপ থেকে শুরু করে
আইসক্রিম পর্যন্ত আমরা চেষ্টা করি, যে টিস্যু আমার অফিসে সবচেয়ে বেশি লাগে, সব ওইখান থেকে আনে। সো ইউ জাস্ট নিড টু স্পেন্ড সাম টাইম অ্যান্ড টক টু পিপল। ডিলার আর কয়টা প্রোডাক্ট আছে ভাইয়া তোমাদের? আমাদের ভাইয়া হচ্ছে যে ফুড আইটেমস কয়টা মানে টোটাল আইটেম এসকিউ কাউন্ট, প্রোডাক্ট কাউন্ট আর কি? টোটাল কাউন্টটা ভাই একটু চেক করতে হবে। অ্যারাউন্ড আন্দাজে অ্যাপ্রক্সিমেট ইজ ফাইন, 130, 200, 300। এমন না, বাট হচ্ছে যে সাপোজ 50-60। এই যে সো বেসিক্যালি আমি যারা দেখছেন তাদের সুবিধার জন্য উনার বাসায় উনি একটা সুপার শপ বানাইছে, যেই সুপার শপ, হ্যাঁ যেই সুপার শপ রাত 1টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, রাতের 11টা থেকে ভোর 4টা 11টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, এবং 4টার পরে কি একদম বন্ধ হয়ে যায়? 4টার পরে আমরা ক্লোজ করে ফেলি, ডেলিভারি ম্যান চলে যায়। কারণ হচ্ছে 4টার পরে হচ্ছে যে ও বিজনেস ক্লোজ করে, হচ্ছে হিসাব করে সবকিছু ক্লোজ করে ও ঘুমাতে। এবং সেই সুপার শপ থেকে ওই এরিয়ার বসুন্ধরার ভিতরে ডেলিভারি যায় ওই 5টার দিকে যদি কেউ অর্ডার করে তখন আর পাবে না। না, নর্মালি আমাদের 4টার পর তেমন একটা অর্ডার আসে না, আমরা নর্মালি 3:30-র পরেই অর্ডার আসা। দে আর প্লেইং অন দ্য ইম্পালস অ্যান্ড গেট টুগেদারে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, কারণ আমি যদি জানি রাত্রে আমার চিপস বা নুডলস খেতে মন চাই, ইউজুয়ালি আমি কিন্তু বসুন্ধরার অপশন আছে কিনে রাখি। বাট ওই যে ফ্রেন্ডরা বা এরকম একসাথে হলে ইম্পালসটা, অ্যান্ড ইম্পালস সবসময় হয় না, ফেসবুকে পোস্ট দেখলেও ইম্পালস হয় যে আরে রাত্রে খাইতে পারবো, চাপটা খাই না। এটা হচ্ছে গিয়ে ইয়াং স্পেশালি ওদের। কিন্তু আমি এটাই চিন্তিত যে যারা এনএসইউ, আইইউবি, এআইইউবি ওখানে থাকছে, ওদের কতদিন ইচ্ছা করবে যে আমি এত দাম দিয়ে খাবো, যখন সে বুঝে প্রতি রাত্রে তার মিস্টার টুইস্ট খেতে ইচ্ছা করে, পরের দিন থেকে আমি কিনে ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা এমআরপির উপরে 25%। এটাই আমি বলতেছি, একবার দুইবার ইচ্ছাটা মিটাইলাম, পরের বার আমি জানি আমার রাত্রে ক্রেভিং উঠে, ক্যারাটা আমার রাত্রে উঠে, আমি এরপরে কিনেই রাখবো, রিপিট আর ক্লায়েন্ট থাকবো না। কারণ প্রতিবার আই ক্যান নট এফোর্ড টু স্পেন্ড ডেলিভারি চার্জের 60 টাকাই ধরি, আমি জানি না কত, 40 টাকা প্লাস 10 টাকা এক্সট্রা মার্কআপ বা 5 টাকা, ইট গেটস ডিফিকাল্ট। বিকজ এটা না আমার কাছে এখানে আবার আরেকটা জিনিস মনে হয় যে মানুষ আসলে একটা চিপস অর্ডার দেয় না, সবসময় না, আরো অনেক জিনিস অর্ডার দেয়। অফকোর্স, কিন্তু এই 40 টাকাটাকে ভ্যালিডেট করার জন্য আমি অনেক সময় বেশি অর্ডার, এক্স্যাক্টলি যাতে গায়ে কম লাগে। কিন্তু ভাই এটা আমার এখান থেকে অর্ডার দিয়ে মানুষের গায়ে আরো বেশি কম লাগে। কজ হচ্ছে যে আপনি যখন বসুন্ধরা থাকেন, সাপোজ ভাই আপনি আই ব্লকে থাকেন, এখন আপনার একটা চিপস লাগুক বা যাই লাগুক, আপনাকে হচ্ছে মিনিমাম 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে হচ্ছে আই উইল ডু এনিথিং। কেউ যদি বাসায় দিয়ে যায়, আই নো আমি ওই টাইমটা পাস করছি বা পাস করি, বাট এটা কতটুকু রিপিট ক্লায়েন্ট বা স্টুডেন্টের ওইটা এটাই বলতেছি যে, আপনার টাকা, হ্যাঁ, আপনি তো ডলারে কামান, না, আপনার ওইটা না। জন্য ধরো তোমার 1 প্যাকেট সিগারেট লাগবে, সেটা স্টুডেন্ট হোক, এন্টারপ্রেনার হোক, বিজনেসম্যান হোক, ওর ওইটা লাগবেই। হ্যাঁ, লাগবেই। এটা বসুন্ধরায় ও সেফ ফিল করবে না। বাট আমার কথা হচ্ছে গিয়ে, আমি যখন এক রাত এই ধোকাটা খাইছি, আমি মোটামুটি আমার রাত্রে 5টা লাগে, আমি 5টা রেখে দিব। আমি আর প্রতিবারে বোকামি করব না, 4 মাস পরে আবার বোকামি হতে পারে। ওকে, আর এই বিজনেস থেকে তাহলে খালি বসুন্ধরা সেন্ট্রিক, শুধু বসুন্ধরা। তাহলে এটাকে আজীবন বসুন্ধরা? না, এটা আমার এক্সপ্লেন করার ইচ্ছা আছে। বসুন্ধরা থেকে বাড়িধারা, দেন গুলশান, দেন কিন্তু বাইরে গেলে তখন প্রাইসটাকে অনেক যখন এক্সপ্লেন হবে তখন তো হচ্ছে যে আমার সবকিছু করতে হবে। বসুন্ধরার জন্য প্রাইসটা ঠিক আছে বিকজ হ্যাঁ, তোমরা কি বসুন্ধরা নেবারহুড গ্রুপটা ইউজ করতেছো? আমরা বসুন্ধরা যতগুলা গ্রুপ আছে ম্যাক্সিমাম গ্রুপে আমরা ইউজ সাথে করি। ইউ আর ইন গুড টার্মস যে আমরা এখানে পোস্ট করতে পারবো আমাদের বিজনেস? না, আমরা ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করি না। আমরা কি করছি, আমরা প্রত্যেকটা টুলেট গ্রুপ, নেবারহুড গ্রুপে পোস্ট করতে দেয় না, বাট টুলেট গ্রুপগুলোতে পোস্ট করা যায়। আর একটা টুলেট গ্রুপে প্রায় 150K প্লাস মেম্বার আছে। কিন্তু তোমার মেইন ক্লায়েন্ট বসুন্ধরা নেবারহুড গ্রুপ, বাট ওরা হচ্ছে যে ওখানে পোস্ট করতে দেয় না, ওখানে পোস্ট করতে এটার দেয় জন্য না। ইউ নিড টু, আই থিংক হ্যাঁ। সো দুইটা জিনিস, এক হলো ওই যে আনঅফিশিয়ালি লিগ্যাল ওই ব্যাপারটা, ওইটা তো হয়তো তাও আনঅফিশিয়ালি লিগ্যাল, বাট এমআরপির উপরে লিগ্যাল করা যাবে। এমআরপির উপরে দাম ধরা ইললিগ্যাল, ঠিক আছে? বাট সমস্যা হচ্ছে যে আমি এজন্যই আসছি যে আমি চাচ্ছি ওভাবে সেটআপটা করতে, বাট ওটার জন্য আমার পুরো সেটআপটা, বিজনেসটা একটা সেটআপে আনতে হবে, কম্পিউটারাইজ করতে হবে, ম্যান পাওয়ার, ওয়েবসাইট, অ্যাপ, এভরিথিং দিয়ে দেন হচ্ছে যে আমি পুরোপুরি রেডি হয়ে নামতে হবে। বাট তোমার হোলসেলারের কাছে কেন গেল না? আমার দুঃখ Wholesaler লাগছে, তুমি এত টাকা, তোমার টাকার জন্য আমার যে কষ্ট লাগতেছে, আমি আলিমের আরো বেশি কষ্ট লাগতেছে। আমারও একই যে আপনার যদি টিস্যু লাগে ওনার বাসায় আছে, আপনি হোলসেলে নিতে পারবেন ওনার কাছ থেকে। তোমার বাল্ক কিনতে হবে না, এই ধারণা থেকে বের হও। বাল্ক বলতে তোমার এক রুম ফিল আপ করতে হবে না, জাস্ট গো এন্ড টক টু সাম পিপল। কারণ তুমি এমআরপি আমরা হচ্ছে যেমন ভাইয়া, এটা তো আমরা যেটা হয়েছে বুঝছো, কিছু আইটেম আমরা হচ্ছে যে এমআরপি তে নেই,
তোমাদের বাবা মা দেখছো না টাকা ওয়েস্ট করলে তোমার কম কষ্ট লাগে, বাবা মার বেশি কষ্ট লাগে। আমরা আসলে এত বুড়া হয়ে গেছি তোমাদের টাকার কষ্টে আমাদের জাস্ট। এখন ভাইয়া আমি ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার বিজনেস নিয়ে আইডিয়া ছিল না, আমার law আমি স্টার্ট background করছি। That's fine, Then that's fine. I think আমার একটা it's এক্সপার্টাইজ okay to লাগবে। start with mistakes. Expertise লাগবে। You start. সো 1.5 লাখ টাকা আমার সো মাসে ভাইয়া আমার 1.5 লাখ টাকা যদি সেল হয়, আমার 45 to 50,000 টাকা হচ্ছে যে আমার গ্রস প্রফিট Gross profit থাকে, ওখান আর থেকে net আমার থাকে 20,000, নেট 25,000 থাকে এরকম। 25,000 to 30,000। এই 20-25 পেতে আমাদের মার্কেটিং এ স্পেন্ড কিরকম হয় ভাই? আমি মার্কেটিং এ কোনো টাকা স্পেন্ড করি সো জিরো, সব অর্গানিক, নিজের সব এফোর্ট, নিজের অর্গানিক, টাইম। নিজের জাস্ট বিজনেসের স্টার্টিং এ আমি কিছু লিফলেট ছাপাইছিলাম, দেন হচ্ছে কয়েকটা পোস্টার বানাইছিলাম, আর হচ্ছে বিজনেস কার্ড। ওকে, বিজনেস কার্ডগুলো দিছি কয়েকজনকে ভার্সিটির সামনে গিয়ে, দেন হচ্ছে যে ফুড কোর্টের সামনে গিয়ে লিফলেটগুলো দিছি, আর হচ্ছে যে ফ্রেন্ডসদেরকে বলে দিছি। তারপর যখন প্রথম 3 মাস ভাই আমি নিজেই ডেলিভার করছি। ফ্রেন্ড হচ্ছে যে বাসায় থেকে ম্যানেজ করতো, কাস্টমার অর্ডার করলে সব কিছু। আর আমার সুবিধা হচ্ছে বাসাটা দোতলায় হওয়াতে হচ্ছে যে আমাদের হচ্ছে সামনের দোতলার টেরেসটা পাওয়াতে ওটাতে অ্যাক্সেস থাকা, তো রেডি করে ওখান থেকে দিয়ে দেয়, আমি নিচে থাকি, আমি নিয়ে তো আমি কাস্টমারের কাছে দিয়ে দিই। সো ওভাবে আমি যেভাবে ডেলিভার করে যেভাবে কাস্টমার ক্যাচ করতে পারছি, ওভাবে আমি যখন ডেলিভার করতাম স্যাটিসফাইড থাকলে বলে দিতাম যে ভাই রিভিউ দিয়ে দিবেন বা ফ্রেন্ডদেরকে জানাই দিবেন। সো ওভাবে আমার কাস্টমারগুলো স্যাটিসফাইড ছিল ওদের। আর ম্যাক্সিমাম অর্ডার আসে ভাইয়া ফুডের। আপনাদের যে জিনিসটা হচ্ছে যে এমআরপি রেট নিয়ে বলতেছেন, ওটা হচ্ছে যে খুচরা কয়েকটা জিনিসে যেটা নিয়ে ওদের হচ্ছে তেমন একটা সমস্যা হয় না। আমরা বলে দিই কাস্টমারকে, যদি কোনো কাস্টমার জানতে চায় যে রেট বেশি কেন, তখন আমরা বলে দিই। প্রিমিয়াম সার্ভিস। আর আমরা হচ্ছে প্রত্যেকটা ফুডের সাথে আমরা হাইজেনিক অ্যান্ড কোয়ালিটি দুইটাই হচ্ছে যে মেনটেন করি। আমার যে ফুড যে বক্সে যায়, ওই বক্সটাতেই প্রায় 10 টাকার মতো কস্টিং যায় স্টিকার সহ। ওইটা ওভেন প্রুফ বক্সে দিই আমরা, যাতে বাই চান্স অনেক টাইমে রাশ থাকলে যখন একসাথে 5টা বা 6টা অর্ডার এট টাইম চলে আসে, ওগুলো নিয়ে একসাথে বের হয়। আমার ডেলিভারি পলিসি হচ্ছে 30 to 40 মিনিটস। সো অনেক টাইমে 1 ঘন্টার মতো লেগে যায়, ততক্ষণে প্রায় খাওয়াটা ঠান্ডা হয়ে আসে। তো এই জন্য ভেঙে দিলা না ভাইয়া, যখন রাশ ফুডটা বলতে এটা কি তোমরা বানাও না দোকান? এটা আমার একটা কিচেনের সাথে kitchen কন্ট্যাক্ট করা আছে, হবে। যেখানে হচ্ছে যে আমার অর্ডারটা আসলে কিচেন কি বসুন্ধরার ভিতরে? বসুন্ধরা বাইরে, ওটা হচ্ছে অ্যাপোলো গেটের বাইরে। তো যার তোমরা কারণে গেটের ওখানে দাঁড়াও, ওই পাশ থেকে আসে, তারপরে নিয়ে অ্যাপোলো গেট থেকে জাস্ট ওখানে আমার বক্স দেওয়া থাকে। ওদের কাছে আমার অর্ডারটা আসার পর ও হচ্ছে অর্ডারটা পাস করে দেয় যে এই ফুডটা, ওরা বক্সটা রেডি করে প্যাকেজিং করে রেখে দেয়, আমার ডেলিভারি ম্যান যায় জাস্ট নিয়ে দিয়ে দেয়। তাহলে এটা আবার ডিফারেন্ট বল গেম পুরোপুরি। আর হ্যাঁ, খাবার যেহেতু তার মানে এটা হচ্ছে- চলবে, এটা চলবে আসলে। না না, ওইটাও না, বিস্কিট এটা হয়তো হচ্ছে বা এখানে চলবে। আবার অন্য টাইপের কোয়ালিটি আর ইনভলভমেন্ট চলে আসে। একটা ফুড কারো বাসায় যাওয়া রাত্রে, এখানে আরো কোন রেস্টুরেন্ট, তাদের হাইজিন কি, অনেক কিছু আছে। যখন সে অর্ডারটা দিচ্ছে, ধরেন একটা চাপ অর্ডার দিচ্ছে, তখন কি সে ওই যে যেহেতু আপনার প্যাকেটে আসতেছে, কাস্টমারের মনের মধ্যে কি এইটাই ধারণা যে এইটা আসলে কিছু লাগবে বানায় আমাকে পাঠাইছে, ওর কাছ থেকে আমি কিনছি, নাকি সে জানে যে ওই হোটেল থেকে আসছে? নাকি সে middle যখন কোনো কাস্টমার জিজ্ঞেস করে আমাদেরকে যে ফুডটাকে আমরা রেডি করি নাকি হচ্ছে যে থার্ড পার্টি থেকে আসে, আমরা বলে দিই যে আমাদের ফুডটা থার্ড পার্টি বাট থেকে এমনি আসে। তো পারসেপশন হলো আপনি বানান, পার্সোনাল হচ্ছে আমি, মানে ব্র্যান্ডিংটা আমার হচ্ছে। ফুড পান্ডা গেলে আমি যেরকম জানি যে থার্ড পার্টি থেকে আসতেছে, ডেলিভারি ম্যান হ্যাঁ, খালি কিন্তু ডেলিভারি আমার তো হচ্ছে যে আপনার কাস্টমার ক্ষেত্রে জানে না, এটা আমার হচ্ছে যে আমার ব্র্যান্ডিং হচ্ছে যে এই পুরো সেটআপটা আমি আমার আন্ডারে আনতে চাচ্ছি, কিচেন সেটআপ এন্ড হচ্ছে যে এভরিথিং, যার কারণে আমার ইনভেস্টমেন্ট ইউ আর ডুমড আর কি খাবার নিয়ে। মানে আসলে তো Absolutely. বসুন্ধরা popular তবে হয়েছে ভাইয়া, একটা group এ post, আমার তাই তো। সাজেশন হবে আপনি কিচেনে না যাওয়াটাই বেটার। এভাবে আমার জন্য ইজি। ইজি না, এটা কমপ্লেক্স। আপনাকে শেফ ম্যানেজ করতে হবে, অনেক কিছু ম্যানেজ। different ball. এভাবে এখন যেভাবে কাইন্ডলি চলতেছে, এভাবে আমার জন্য ইজি। ইটস বেস্ট। এখন যে ইউ শুড ফোকাস অন ওই মানচিজ আর কি, মানে খাবার মানচিজ। আমি অ্যাকচুয়ালি মানচিজ নিয়ে তেমন কিছু জানি না, সো আইমান যদি আরেকটু না, না, লাইট আমি শেড করতে খাবার পারে। মানচিজ বুঝাইছি, মানে যেগুলা রান্না করতে হয় না, কামস ইন প্রিঙ্গলস এন্ড ওকে, বুঝতে পারছি। আইমান যদি আমাদের একটু সবাইকেই বলো যে আসলে সমস্যা কি ছিল ওদের এবং কেন খুব একটা ভালো হয় নাই, বা কি সো কি জানো তুমি? মানচিসের আমি যে স্ট্রাগলগুলো বলি, অফ কোর্স দেয়ার আর লট অফ গুড পার্টস। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে যেটা দেখতাম, ফার্স্ট অফ অল ওরা বসুন্ধরা ঢুকতে পারেনি। ওদের জন্য ভালো মার্কেট ছিল, যেমন তার বাসায় মিরপুর ডিএইচএস এর এলাকার জায়গাটাতে। আচ্ছা, দ্বিতীয়ত হলো রাতে বেলা যে কোনো লোকালিটিতে একটা বিশাল সমস্যা করে। রাত 11টার পর থেকে কিন্তু সব দরজা বন্ধ। সো সিকিউরিটি, তুমি যদি ভালো নেইবারহুডগুলোতে যাও, তারা কিন্তু ব্লক করে ফেলে। তুমি ইকবাল রোডে যাও, ব্লক; ডিএইচএসে যাও, ব্লক; বসুন্ধরা যাও, ব্লক। সেই ব্লকগুলোকে আনব্লক করাটা একটা বিশাল কঠিন কাজ। থার্ড হলো এমআরপির উপরে কস্ট নিতে হয়। এইটা একটা অনেক ঝামেলা। যেমন ভোক্তা অধিকার, যেমন এমআরপির উপর কিন্তু কস্ট নেওয়া যায় না। আবার এমআরপির উপর কস্ট যদি তুমি না নাও, তাহলে আবার এখান থেকে মার্জিন বের করা যায় না। এটা একটা বড় সমস্যা। আর রাতেবেলা যেটা হয়, মানুষ মানচিজ বলতে যেটা বোঝা যায়, একটু মানে গরম খাবার বেশি চলে, হালকা পিৎজা, ফ্রাইজ, এগুলো অনেক জমে। বাট প্রবলেম হলো যে রাইডার তো এত বেশি না, অ্যান্ড ইউ নিড আ রাইডার যার বাইক আছে। আমরা বাইক দিয়ে ডেলিভার করি, মানে বাইকের সাইকেল না,
সো ওইরকম রাইডার পাওয়া কঠিন রাতে বেলা। সো দিস ওয়ার দ্য চ্যালেঞ্জেস। আরেকটা লাস্ট প্রবলেম হয় রাতে বেলা যে কোনো ই কমার্সের এওভিটা অ্যাভারেজ অর্ডার ভ্যালু বা বাস্কেট ভ্যালু যেটাকে বলা যায়, আমি একবার অর্ডারে কত টাকা অর্ডার করতেছি, সেটা কিন্তু একটা খুবই ক্রিটিক্যাল একটা মেট্রিক। এটার উপর ডিপেন্ড করে যে দিন শেষে কোন স্কেলে গেলে ব্যবসা প্রফিটেবল হবে। রাতে বেলার ক্ষেত্রে যেহেতু এটা ইম্পালস বাইং, সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এটার এওভি কখনোই বাড়ে না। আচ্ছা, ইম্পালস বাই, আমার একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, আমি ওটা জিনিসই খাবো। তো তুমি যদি কম্পেয়ার করো, লেটস সে তুমি পান্ডা মার্টের তোমার এওভি বাসার অনেক কিছু অর্ডার করছো, এটা টাইম টু টাইম অনেক ভ্যারি করে, মাঝে মধ্যে তুমি সপ্তাহের বাজারও করে ফেলো, রাইট? এটার কারণে ওভারঅল অ্যাভারেজটা অনেক বেড়ে যায়। বাট রাতেবেলা যখন তুমি করো, আর আমার কিন্তু এত এসকিউ নাই, মানে স্ট্যান্ডার্ড কিউ নেই, এত প্রোডাক্ট লাইন আপও নাই, কম প্রোডাক্ট লাইন আপ, অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা অনেক কম হয়। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস যেগুলো আমি শুনছি, আমার নিজের বিজনেস না, বাট আই থিঙ্ক সিমিলার স্ট্রাগল গুলো তোমাদেরও আই গেস হয়, রাইট? আমাদের হচ্ছে যে মেইনলি হচ্ছে যে ভাই আমাদের প্ল্যান হচ্ছে যে জাস্ট রাতে 11টা থেকে 4টা পর্যন্ত রাখা না। এই ইনভেস্টমেন্টটা আজ করার কারণ হচ্ছে যে আমি বিজনেসটা এক্সপেন্ড করে বিজনেস আওয়ারটা দুপুর 12টা থেকে একদম রাত 4টা পর্যন্ত চালাতে তুমি চাচ্ছি। ডিরেক্টলি কম্পিট করবা বাবা চাল ডালের সাথে, তখন আমি মেইনলি চাচ্ছি ফার্স্টে পুরো বসুন্ধরাটা ক্যাপচার করতে। বাট দিনের বেলা তো ইউ আর কম্পিটিং উইথ ইয়েস, চাল ডাল, এভরিওয়ান, চাল ডাল, ফুড Everyone. পান্ডা, এভরিওয়্যার, যাদের ইনফ্রাস্ট্রাকচার এত সলিড, ওদের ডার্ক স্টোরে ভরা। জাস্ট টু অ্যাড, সুপার শপ যে কয়টা আছে ওরাও এখন যেমন বসুন্ধরার ভিতরে যেগুলো আছে, আপন থেকে শুরু করে স্বপ্ন, ওরাও সবাই ডেলিভারি করতেছে। তোমাদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত বাবা? আমাদের এভারেজ অর্ডার ভ্যালু মিনিমাম 200 to 250। 200 to 250 অ্যাভারেজ অর্ডার ভ্যালু। ওকে, দ্যাটস ইমপ্রেসিভ। দেন হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, মেইনলি আমি হচ্ছে যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে চাচ্ছি এরকম, যেখানে একজন মানুষ অর্ডার করতে চাইলে এট এ টাইম ও ফুড চাচ্ছে, ফুড অর্ডার করতে পারতেছে, ওর 2টা সিগারেট লাগতেছে, 2টা সিগারেট অর্ডার করলো ফুডের সাথে, ওর 2টা চিপস লাগতেছে, 2টা চিপস, ওর একটা কোল্ড ড্রিঙ্ক লাগলো, একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করতেছে। কিন্তু ফুড পান্ডা বলেন, বাট আপনি চাল ডাল বলেন, ফুড পান্ডা কিন্তু আপনি ফুডের বাইরে মানে একটা সিঙ্গেল স্টোর থেকে আপনি ওই স্টোরের আইটেমগুলোই আপনি অর্ডার দিতে হবে। আপনি ওখান থেকে চাইলে খাওয়ারের সাথে 2টা সিগারেট অর্ডার দিতে পারবেন না, কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিতে পারবেন না। ওরা যদি ওদের স্মুদি বা জুস রাখে, ওগুলো অর্ডার করতে হবে। ইভেন আপনি যদি পান্ডামার্ট থেকে অর্ডার করেন, আপনি ফুড আর পান্ডামার্ট থেকে এট এ টাইম একটা অর্ডার আপনি একসাথে করে অর্ডার করতে পারবেন না, আলাদা আলাদা অর্ডার করতে হবে। পান্ডামার্টের আইটেমগুলো আলাদা অর্ডার করতে হবে, ফুড আইটেমগুলো আলাদা অর্ডার করতে হবে। বাট আমি ওই প্ল্যাটফর্মটা রেডি করতে চাচ্ছি যেখানে মানুষ এক অর্ডারে বাসার বাজার লাগতেছে, বাসার বাজার পাচ্ছে। তার কারণ হলো বিকজ অফ দ্য লজিস্টিক্স। পান্ডা মার্টের মানে আন্ডারস্ট্যান্ড, মানে ডার্ক স্টোর থাকা লাগে, আর ফুডের তো ডার্ক স্টোর না, এটা রেস্টুরেন্ট, তুমি চাইলেও এটা পারবা না। দিস এ রিজন ওরা এটা আলাদা করছে, বুঝতে পারছো? পান্ডা মার্টে যেটা হয়, ডার্ক স্টোর থাকে, মাদার স্টোর থাকে। এত ফাস্ট তুমি কেন পাও পান্ডা মার্টে? 25 মিনিটে কিভাবে আসে? ও ডার্ক স্টোর থেকে জাস্ট পিক আপ করে, ওই জন্য চলে আসে। অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু আলাদা জায়গায়, রেস্টুরেন্ট ইজ নট আ ডার্ক স্টোর। তুমি একটা পার্টিকুলার রেস্টুরেন্টে পার্টিকুলার ফুড অর্ডার করতেছো, উইচ ইজ ওয়াই এই দুইটা কখনো এক অর্ডারে আনতে পারবা না। ইয়া, অ্যাট দ্য সেম টাইম আমার মেন্টালিটি ডিফারেন্ট হ্যাট পরি। যখন আমি বাজার করি, আমি একটা বাজার করা হ্যাটে থাকি, যখন আমি ফুড অর্ডার করি, আই এম ফিলিং ফ্যান্সি। দুটা টাইপও ডিফারেন্ট। টাইপও ডিফারেন্ট পসিবল না ভাই, বিকজ অফ দ্য লজিস্টিক্স। না, অফকোর্স এটাও আছে, প্লাস হয়তো বা আমি ওরকম অনেকে চায়, বাট আমি সবসময় চাই না যে আমি পুরো রেস্টুরেন্ট থেকে খাবারগুলো, কোকগুলো আমি আবার একটু এখান থেকে দেই। এটা খুব অল্পই হয়। বাট ইয়া, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ কেস। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে যায়, মেবি একটা কোল্ড ড্রিঙ্ক আমি অর্ডার করতে চাচ্ছি, ওটা পাচ্ছি না, ওইটা মেবি পান্ডা মার্ট থেকে করতে হচ্ছে, বাট ওইটা আবার পসিবল না, মানে বিকজ অফ দ্য ডার্ক স্টোর অ্যান্ড রেস্টুরেন্ট। এনিওয়েজ ডেলিভারি ম্যানের হ্যাঁ অনেক দুই জায়গায় কাহিনী যাইতে আছে। হবে, হ্যাঁ, যদি আমি এই 20,000 টাকা প্রফিটকে 5 লাখ টাকা প্রফিটে নিতে চাই, বসুন্ধরার ভিতরে লেট নাইটের ভিতরে থেকেই কি এই জিনিস করা সম্ভব, নাকি এক্সপ্যানশন দরকার অন্য রিজিয়নে? বসুন্ধরার ভিতরেই সম্ভব, যদি আমি টাইমটা, বিজনেস আওয়ার টাইমটা যেটা আমি প্ল্যান করছি একদম late দুপুর night এ থেকে, সম্ভব না। লেট নাইটে মানে 5 আওয়ার্স বিজনেস আওয়ারে এত লম্বা পসিবল না। ওকে, এসকিউ বাড়ালেও সম্ভব না? না। না, ও, কারণ ডিমান্ডই কম। ওকে, আমি এখন পর্যন্ত কোনো অনলাইন মার্কেটিং করিনি, কজ হচ্ছে যে আমার ম্যান পাওয়ার এখনও কম। সো আমি হচ্ছে যে চাচ্ছি ডেলিভারি ম্যান আরও 3 জন বা 4 জন করে অ্যাড করে টোটালি জিনিসটা ব্রড করে নেমে দেন হচ্ছে যে আমি অনলাইন মার্কেটিংটা করি। তখন আমার অ্যাপ থাকবে, ওয়েবসাইট থাকবে। মানুষ এখন যেহেতু হচ্ছে যে ও অর্ডারগুলা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে, যখন অ্যাপ থাকবে মানুষ অ্যাপের থ্রুতে অর্ডার করে ফেললে, কম্পিউটারাইজড হয়ে গেলে দেন অর্ডারটা অটোমেটিক হয়ে গেলে ডেলিভারি ম্যানের কাছেও যাবে, ওদের কাছেও ফোন থাকবে, যেটা ফুড পান্ডায় হচ্ছে আর কি। অর্ডার আসলে ওরা ওভাবে কালেক্ট করে জাস্ট দিয়ে দিবে। একটা সিস্টেম যদি ওই রেডি করা যায়, ওই এক্সপার্টাইজটাই হচ্ছে যে আমার দরকার এখন। সো বেসিক্যালি আশিক ভাই, আপনি চাচ্ছেন একটা ফুড পান্ডা বানাইতে যেটা ভোর 5টা পর্যন্ত খোলা থাকে, তাই তো? তাই না? সো কারেন্ট ফুড পান্ডা বন্ধ হয়ে যায় রাত 10টায়, ওনারটা ভোর 5টা পর্যন্ত খোলা থাকে, এটাই বিজনেস। ওকে ভাই, বুঝতে পারছি আমি মোটামুটি।
থটস ভাই, কারো কোনো কথাবার্তা? আমার কাছে ভালোই লেগেছে, আইডিয়াটা ভালো, কিন্তু এটা একটু স্কেল করাটা ডিফিকাল্ট। আমি একটু বলে দিই, আমি ওদেরকে নিজে থেকে আগেই জানতাম, তোমাদেরকে চিনি, এবং ওদের সবচেয়ে বেশি প্রমোশন হচ্ছে গিয়ে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সত্যি কথা বলতে, নাম্বার দেওয়া, সব কিছু দেওয়া। এটা একটা ছোট বিজনেস যদি, এবং এটার তোমাদের যেই কারণে তোমাদেরকে আমি চিনছি, বিকজ অফ ইউর ইউএসপি, যেটা হচ্ছে 11টা থেকে 4টা। যখন এটা সারাদিন হয়ে যাবে, আই হ্যাভ আদার অপশনস, বুঝছো? তোমাদেরকে আমার ওই টাইমটা, এবং এটা দিয়ে ব্যাংক করা উচিত। বাট যেটা আমি বললাম, যেটা আনঅফিসিয়ালি অফিসিয়াল, যেহেতু এটা এনি ডিসিশন অনেক চেঞ্জ হয় ডিসিশন এটার ভিতরে, হ্যাঁ। সো যে কোনো কিছু ঘটতে পারে, আনলেস আনটিল তোমার বিজনেস প্ল্যানের অন্য একটা, খালি এটা ইনভেস্ট করাটা খুবই রিস্কি, কারণ একটা কল আসলে রাত্রেবেলা তোমাদেরই ঝামেলা হয়ে যাবে, ইউ নেভার নো, কারণ সো এইসবের দিকে চিন্তা করলে আমি মনে করি যখন আরেকটু এটা অন্যরকম প্ল্যান হবে, ফুল ফ্লেজেড প্ল্যান হবে, যখন ইটস মোর লাইক আই নো ওয়ার আই এম ইনভেস্টিং, আই নো লিগালি আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি লিগাল বলতে একদম আইনের ঝামেলা বলতেছি না, রুল চলে আসবে এটার এগেনস্ট, এই কারণে আমি একটু নার্ভাস এটা নিয়ে। আই থিঙ্ক আমারও সেম ইয়ে, যেহেতু এই যে আনঅফিসিয়ালি অফিসিয়াল, এটা একটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটা রুলের একটা গ্রে এরিয়াতে আছি আমরা। অ্যান্ড অলসো কারেন্ট যে মডেলটা আছে, কারেন্ট মডেলে আমরা এমআরপির উপরেও একটা প্রাইসিং করছি, ওইটাতেও একটা ঝামেলা আছে। আই উইশ এই ভিডিওর কারণে তোমরা আবার কোনো বিপদে না পড়ো, যে কেউ দেখলো বসুন্ধরা এটা কেন করতেছে। সো এই দুইটা রিজনে আমার কাছে মনে হয়েছে এখনো বিজনেস একটু গ্রে এরিয়াতে আছে। সো একেবারে প্রপার ক্লিন এন্টিটি হওয়ার আগ দিয়ে এটা একটু রিস্কি হয়ে যাবে সব, ফর বোথ পার্টিজ, এই জন্য। সো আই থিঙ্ক আল পাস দিস অপরচুনিটি। আমার মনে হচ্ছে ভাইয়া, সো ভেরি ওয়েল ডান বাই দ্য ওয়ে, খুবই ইন্টারেস্টিং সলিউশন ফর অ্যান ইন্টারেস্টিং প্রবলেম, যে প্রবলেমের কথা হয়তো আমি ওভাবে ভাবতামও না কখনো। সো ভেরি ওয়েল ডান। এবং শুধুমাত্র রাত্রে বেলা 5 ঘন্টায় র্যান্ডম জিনিসপত্র ডেলিভারি দিয়ে বাসার ভিতর থেকে 1.5 লাখ টাকার বিজনেস দাঁড় করানো মাসে, ইটস আ বিগ ডিল। বিগ ডিল। সো ওয়েল ডান। আমার মনে হয় এইটাকে 20,000 টাকা প্রফিট থেকে 1 লাখ টাকা প্রফিটে নিতে খুবই কষ্ট হবে, বিকজ ওই বেশিরভাগ মানুষ ঘুমায় থাকার কারণে ডিমান্ড কার্ভটা কখনোই অত বড় হবে না আমার মনে হয়। এবং যদি এই বিজনেস ওই 20,000 টাকার থেকে 1 লাখ টাকায় যেতে এত কষ্ট হয়, আই ডোন্ট থিঙ্ক ইনভেস্টমেন্টের রিটার্ন আসবে, কারণ বিজনেস আসলে অত বড় হবে বলে আমার মনে হয় না। বড় করতে হলে আমাদের রিজিয়ন বদলাইতে হবে, মানে আরও রিজিয়ন অ্যাড করতে হবে। রিজিয়ন যখন আমি অ্যাড করার কথা ভাববো, আমি যদি ভাবি মিরপুর ডিওএইচএস এখন আমি অ্যাড করবো, এখন আবার মিরপুর ডিওএইচএস এর একটা হোটেল খুঁজে বের করতে হবে, যেই হোটেলে আমি আমার প্যাকেট দিব, তারপর আমার ওখানে একটা ডার্ক স্টোর লাগবে, ওখানে আমার একটা রুম লাগবে যেখানে আমি স্টোর করবো, অনেক কমপ্লেক্সিটি চলে আসে। আর যদি আমি দিনের বেলার বিজনেসে যেতে চাই, তখন আমি এত বড় বড় প্লেয়ারদের সাথে কম্পিট করতেছি, যেই কম্পিটিশনে আমি জিততে পারবো এই চান্স খুব কম, বিকজ তারা আমাদের থেকে আরও অনেক বেশি ওয়েল ফান্ডেড। নট সেইং যে আপনি পারবেন না, বাট আমি অ্যান্ড আই উইশ আপনি পারেন। আনফর্চুনেটলি আইল হ্যাভ টু পাস অ্যাজ ওয়েল। সো খালিদ ফারহান ভাইয়া যেগুলো বললো, এগুলোর সাথে আমি ডেফিনেটলি এগ্রি করি। তবে আপনি একটা পয়েন্ট বলেছেন যে আপনি সফটওয়্যার বানাতে চান এবং এটাকে অটোমেট করতে চান। আমি একটা কাউন্টার অফার দিতে চাই, নট ডিরেক্টলি ইনভেস্টমেন্ট। সো আপনি তো সফটওয়্যার বানানোর জন্য অলরেডি ফান্ড কালেক্ট করবেনই, সো সেখানে আমরা আপনার সফটওয়্যারটা করে দিতে পারি, এবং হোয়াট এভার you collect and whatever your budget is, we can give you $500 as an investment যখন আমাদের এখান থেকে যদি করতে চান, আমাদের রাইজ আপ থেকে। তো এটা একটা অফার আমি দিতে পারি, চিন্তা করে দেখেন। যখন যদি আসলে করতে চান, এক্সপ্যান্ড করতে চান, তাহলে আপনারও একটা বিজনেস হলো, আমারও একটা বিজনেস হলো। ভাই একটু ভেঙে কি বলবেন, যে আমি বুঝিনি যে কত পার্সেন্ট ইকুইটি আর আপনি দিচ্ছেন কি এগেইনস্ট? আমি 1% হয়তো বা চাচ্ছি। ওকে, এটার এগেইনস্টে হচ্ছে আমি $500 পর্যন্ত দিব, যদি সফটওয়্যারটা আপনারা আমাদের এখান থেকে বানান, আমাদের সফটওয়্যার কোম্পানি থেকে বানান, ওকে, রাইজ আপ এশিয়া থেকে। ওকে, মানে 50,000 টাকার লেটস সে ভ্যালু অফ সার্ভিস আপনি দিচ্ছেন, তাদের যে আস্ক ছিল ওই ভ্যালুয়েশনেই দিচ্ছেন, যদি আপনারা আর কি সফটওয়্যারের জন্য ইনভেস্ট করেন আসলে। সো বেসিক্যালি তোমাদের এখন যেহেতু ডলারের একটা হাই, 60,000 টাকার ফ্রি সার্ভিস পাবা, যেটাতে তোমাদের সফটওয়্যারটা ভ্যারা নিজেদের কোম্পানি থেকে বানায় দিবে। এখন 60,000 টাকায় পুরো সফটওয়্যার বানানো হবে কিনা এটা হবে না, বাট 60,000 টাকার সার্ভিসে যতটুকু হয় অতটুকু দিবে। অ্যান্ড এটার এগেনস্টে তোমরা যেই ভ্যালুয়েশনে তার কাছে জিজ্ঞাসা করেছিলে 50 লাখ, ওই ভ্যালুয়েশনে সে 1% পাবে। পরে কি তাদের হয়ে যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি তো জানি না যে 60,000 টাকা দিয়ে ওই অ্যাপ বা ওই সফটওয়্যারে কতটুকু হবে। হ্যাঁ, আমি আসলে একটা নর্মাল বাজেট বলি, আপনি যেরকম ফুড পান্ডার মতো বানাতে চেয়েছিলেন, আমি যদি একটা রাফ ক্যালকুলেশনে করি, মানে ভাঙাচোরা, আমরা যদি মানে কি বলবো যে জাস্ট টেস্ট করার জন্য অ্যাপ বানাই, তাহলেও 1,20,000 মতো পড়ে যাবে। এবং এটাকে যদি ফাইন টিউন করে ফুড পান্ডা গ্রেডের বানাতে চাই, অ্যাটলিস্ট মানে ওই পর্যন্ত যেতে চাই, কারণ ওর মধ্যে আপনার আরও ফান্ডিং আসবে, 10 লাখ আমি ধরতে পারি যে অ্যাটলিস্ট ওই কোয়ালিটির অ্যাপ
প্লাস আরো লজিস্টিক এবং এভরিথিং। সো আমি যদি ফাউন্ডারদের পক্ষ থেকে জাস্ট বলি যে আমি যদি স্টার্ট করতাম, লেটস সে 50,000 টাকা দিয়ে স্টার্ট করলাম, বাট তারপরের জায়গাটা তো আটকায় থাকবে, এটার একটু ওয়ে ফরওয়ার্ডটা কি কোনোভাবে ফিগার আউট করা যায়? আইডিয়াল হয়তো, সরি আলম ভাই আপনাকে আরেকবার থামাইলাম, আইডিয়াল হয়তো আমার মনে হয় যদি কেউ একজন বলতো, নট সেইং যে আপনার এটা করতে হবে, আমি জাস্ট বলতেছি যে আমি পুরোটাই বানাই দিব, তার বদলে আমি 5% চাই। ইয়া এটা তাহলে কনফিউশন তাহলে হ্যাঁ, কম হতো। তাহলে বুঝতে প্রপার পারছি, একটা definitely. সেটেলমেন্ট হইতো আর কি। ডেফিনেটলি আই বিলিভ তারাও একটু চিন্তা করে দেখেন, অবভিয়াসলি টক হ্যাঁ, of course. এরকম করে করতেই পারে, কারণ ওদেরও কনসিডারেশন আছে। ইটস আ ভেরি গুড অফার, এরকম একটা অপরচুনিটি ইউ গাইস ক্যান অলসো টেস্ট। আমি মনে করি ইউ গাইস শুড টক টু ইচ আদার, এবং ভাইয়ের সাথে তো থাকবে, অ্যান্ড অফকোর্স ইটস আ তোমাদের এটা একটা বিজনেস ভিশনের সাথে ইন্ট্যাক্ট, যে অ্যাপটা লাগবে নাকি, কবে লাগবে, কবে ফান্ডিং উঠালে কতটুকু অ্যাপের মধ্যে দিবে, এরকম ভাবে কথা বলতে পারো। বাট অবভিয়াসলি ইউ গাইজ উইল হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স পারসন যারা হেল্প করতে পারবে। So, you ভাই, can আপনারা talk. চিন্তা করে আমাদের জানান। হ্যাঁ, চিন্তা করে ইউ ক্যান নট নেসেসারি নাও, মনে হয়, এখন রাইট? জানাতে হবে এটা কোনো কথা ইউ ক্যান না থিঙ্ক ভাই। অ্যাবাউট ইট। ইটস আ এখন জানাতে হ্যাঁ। চাইলে জানাতে পারো। জানাইতে পারো, বাট ইটস আ ভেরি গুড অফার টু কনসিডার। এটা তোমরা ঘুম থেকে উঠেও এক্স্যাক্টলি। রাতে তো বিজি থাকবে। যেটা ভাই করতে পারে যে আমি ভাইয়ের হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারি, Absolutely, দেন হচ্ছে যে absolutely. ভাইয়ের সাথে পরে, যেহেতু আমার ইনভেস্টমেন্টটা আগে আনতে হবে পুরো প্রসেসটা Absolutely, স্টার্ট absolutely, করতে, absolutely. সো আমি হচ্ছে যে আগে ওই পার্টটা দেখে ভাইয়ের সাথে Exactly. পরে এটা আস্তে আস্তে কন্ট্যাক্ট করতে হবে। কেননা আমি এতটুকু বুঝতে পেরেছি যে আপনি অন্যখান থেকেও ফান্ডিং কালেক্ট করবেন ফর শিওর, তো এটা আপনার একটা হেল্প হবে, কারণ আপনি তো আরেক জায়গায় যাবেনই সফটওয়্যার বানাতে। ওকে, পারফেক্ট, লেটস সেন্ড ইট देयर দেন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। Sounds good. Thank you so much, guys. Have a good day.